হ্যালো স্টুডেন্টস, হ্যালো মাই ডিয়ার ফিজিক্স লাভার্স। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 10-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা তোমাদের সবচেয়ে বেশি আটকে যায় যে চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, জৈব রসায়ন। আজকে আমরা একটা অন শর্ট ভিডিও করবো এবং এখানে আমরা সেই জিনিসগুলো আলোচনা করব যেগুলো তোমাদের 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং পুরো চ্যাপ্টারটা আমরা কভার করবো আজকে একটা ভিডিওতেই, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থেকো, বিশাল লং হবে না ভিডিওটা, কথা দিচ্ছি, ঠিক আছে। বিশাল একটা লং করবে এমনটা নয়, তোমরা প্রথম থেকে সঙ্গে থেকো। শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো যেগুলো তোমাদের সবথেকে বেশি আটকে যায় এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো চলো, আমাদের প্রথমে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জৈব পদার্থ কী। কারণ জৈব রসায়ন পড়ছি, জৈব পদার্থ কী সেটাকে জানতে হবে। বলছি উদ্ভিদ এবং প্রাণী জগৎ থেকে বা প্রাণী বা উদ্ভিদ জগৎ থেকে আমরা যে সকল পদার্থ পাই তাকে আমরা জৈব পদার্থ বলছি, ঠিক আছে। জৈব পদার্থ জিনিসটা কি বোঝা গেল। এইবার আমরা যেটা দেখবো, কি বললাম, উদ্ভিদ এবং প্রাণী জগৎ থেকে আমরা যা কিছু পাই সবটাই জৈব পদার্থ। এইবার আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের একটু একটা একটা করে জানতে হবে। তো চলো জেনে নিই। প্রথমে বলছে যে ভাইটাল ফোর্স থিওরি, ঠিক আছে, ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণী শক্তি, ঠিক আছে। কি বলা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে প্রাণ শক্তি তত্ত্ব। কি বলা হয়? প্রাণ শক্তি তত্ত্ব। লিখে দিচ্ছে এখানে, দেখে দাও, প্রাণ শক্তি প্রাণ শক্তি তত্ত্ব বা ভাইটাল ফোর্স থিওরি 1815 খ্রিস্টাব্দে কি করেছিল বিজ্ঞানী বার্সেলিয়াস। প্রথম কিন্তু আমাদের প্রাণী শক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন। কি বলা হয়েছিল তত্ত্বে? এই তত্ত্বে বলা হয়েছিল যে উদ্ভিদ এবং প্রাণীদের কিছু রহস্যময় শক্তি জৈব যৌগের মূল উৎস। আর এই যে রহস্যময় যে শক্তিটা তার নামই হচ্ছে প্রাণ শক্তি বলা হচ্ছে। আর 2 নম্বর বলেছিলেন তিনি প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স বলা হয়, ঠিক আছে। আর 2 নম্বর বলেছিলেন যে এই প্রাণ শক্তিতে কৃত্রিম উপায়ে সৃষ্টি করা যায় না। ভালো করে বুঝবে, তিনি বলেছিলেন যে এই যে প্রাণ শক্তি নাকি কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা কৃত্রিম উপায়ে তৈরি করতে পারবো, সেটা পরবর্তীকালে আছে, ঠিক আছে। কি বললাম? ভাইটাল ফোর্স থিওরি 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্সেলিয়াস এটা কিন্তু প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। তারপরে তোমরা যেটা পড়বে 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রমাণ করেছিলেন। কি প্রমাণ করেছিলেন? যে জৈব যৌগের মূল উপাদান কি? কার্বন, ঠিক আছে। কি বলছে? যে জৈব যৌগের মূল উপাদান কি? জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে বলছে 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী কে আছে? জার্মান রসায়নবিদ ভোলার, ঠিক আছে। তিনি কি করেছিলেন? ইউরিয়া প্রস্তুত করেছিলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। কি বললাম? যে ইউরিয়া প্রস্তুত করেছিলেন কে, কবে? 1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ ভোলার ইউরিয়া প্রস্তুত করেছিলেন, ঠিক আছে। এবং মনে রাখবে এই ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল দুটি অজৈব পদার্থ নিয়ে। কি কি সেই পদার্থ দুটো? একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর 2 পটাশিয়াম সায়ানাইড। বোঝা গেল? একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর 2 হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। বোঝা গেল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল কোন দুটো অজৈব পদার্থ দিয়ে ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল? একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর 2 পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে তিনি কি করেছিলেন? অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেছিলেন। অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেন, ঠিক আছে। এবং তারপরে বলছে 5 নম্বরে যে 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থলেট কি করেছিলেন? মিথেন প্রস্তুত করেন। মিথেন সংকেত কি? CH4। এই মিথেন কিন্তু তিনি প্রস্তুত করেন। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। যদি বোঝা গেল যে শর্ট কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো আশা করি তোমাদের বোঝা গেল, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো জৈব যৌগ কাকে বলা হয়। কি বলছে জৈব যৌগের সংজ্ঞায়? বলছে কার্বনের অক্সাইড। কি বলছে? যে কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড বাদে এই জিনিসগুলো বাদ, কিন্তু কি কি বললাম? কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড বাদ দিয়ে কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কি আছে? যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম,
ক্যাটিনেশন ধর্ম আর সমবায়বতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি দেখা যায় তাকে আমরা বলছি জৈব যৌগ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সমবায়বতা কি জিনিস আর এই ক্যাটিনেশন ধর্মটা কি জিনিস, এই দুটো বস্তু আবার কি? তো এটা পড়ার জন্য আমাদের নেক্সট যে টপিক তার নাম হচ্ছে আমাদের ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা কি, এটা আমরা জানতে হবে। তো এটাই আমাদের পরবর্তী টপিক। তো চলো সেটা নিয়েই বলি। তবে এই ক্যাটিনেশন ধর্ম বলার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো কার্বন পরমাণু। ঠিক আছে, তোমরা কার্বনের তোমরা যদি চিত্র দেখো দেখবে এখানে সি আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ এবং উপরে একটা এইচ, এরকম ধরনের দেখো তোমাদের বইতে একটা চিত্র আছে। ঠিক আছে, এখানে মনে রাখবে এই যেখান থেকে পরীক্ষায় যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে সেটা হলো এইচ বন্ড সি বন্ড এইচ, এদের মধ্যবর্তী কোণের মান কত হয়? উত্তর হবে কি 109°28'। ব্যাস, এখান থেকে শুধু এইটুকু বললেই হবে। এই কার্বনের কিন্তু পুরো স্ট্রাকচার পড়ার দরকার নেই। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখবে যে এইচ বন্ড সি বন্ড এইচ এদের মধ্যবর্তী কোণের মান কত হয়? 109°28'। মনে থাকবে? ব্যাস, এখান থেকে এইটুকুই লাগবে, আর কিচ্ছু লাগবে না। এইবার আমরা দেখবো কার্বনের ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি। তো চলো, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি বলছে, যে কার্বন পরমাণুগুলি, ভালো করে বুঝবে, যে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কি করছে, এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। এক বন্ধন মানে একটি দাগ হবে, দ্বিবন্ধন মানে দুটি দাগ, আর ত্রিবন্ধন মানে তিনটি দাগ দ্বারা যুক্ত হয়ে বড় কার্বন শৃঙ্খল তৈরি করবে। শৃঙ্খল মানে শিকল বা চেন তৈরি করবে, বুঝলে? এবং সেটা হতে পারে মুক্ত অথবা বদ্ধ। সেটা শৃঙ্খলটা মুক্ত হতে পারে অথবা শৃঙ্খলটা বদ্ধ হতে পারে। যে গঠন করতে সক্ষম হয় কার্বন পরমাণুর এই ধর্মকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। বোঝা গেল কি বললাম? বলছে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। হয় এক বন্ধন, নতুবা দ্বিবন্ধন, নতুবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা বড় কার্বন শৃঙ্খল তৈরি করবে। এই শৃঙ্খলটা মুক্ত হতে পারে অথবা বদ্ধ হতে পারে। বলছে কার্বন পরমাণুর এই যে বিশেষ একটা ধর্ম, এর নাম ক্যাটিনেশন ধর্ম। তো উদাহরণটা কেমন দেখে নাও। যেখানে মনে করো আমি চারটে কার্বন নিয়েছি, চারটে কি করেছি, কার্বন নিয়েছি, এবং এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে আমরা জানি কার্বনের কটা হাত, কার্বনের চারটে হাত, তাই তো? তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এইভাবে চেনাকারে পর পাওয়ার আছে, কারণ চারটে না 10টা থাকতে পারে। তবে এটা কিন্তু মুক্ত শৃঙ্খল, ভালো করে বুঝবে, এগুলোকে বলা হয় মুক্ত শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল, ঠিক আছে, এগুলো কি বলা হয়? মুক্ত শৃঙ্খল। আর এক রকমের কার্বন পাওয়া যায় বদ্ধটা, কেমন দেখে নাও, বদ্ধটা দেখে নাও কেমন হয়, কেমন হয় দেখে নাও বদ্ধটা। বলছে এখানে দুটো বন্ডিং, এখানে একটা বন্ডিং, এখানে করা দুটো, একটা এখানে একটা হবে, আবার এখানে কি হবে, এখানে বাইরে একটা যাবে, এখানে দুটো হবে, এখানে বাইরে একটা যাবে, এখানে একটা হবে। ভালো করে বুঝবে কিভাবে করছি দেখো। এই কার্বনের কটা হাত, একটা দুটো তিনটে চারটে। এই কার্বনের কটা হাত, একটা দুটো তিনটে চারটে। এই কার্বনের কটা হাত, একটা দুটো তিনটে চারটে। এই কার্বনের কটা হাত হচ্ছে, এখানে দুটো, এখানে একটা, এরও চারটে হাত হয়ে গেল। এর অলরেডি দুটো আছে, বাইরে একটা দিতেই হবে, আর এখানে একটা হবে। দেখো এবার কি হচ্ছে, এর বাইরে একটা হবে। দেখো এটা ভালো করে খেয়াল করে দেখো, এই কার্বনের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিবন্ধন, এগুলো এক বন্ধন করে, এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন। ভালো করে বুঝবে, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। কি শৃঙ্খল এটা? বদ্ধ শৃঙ্খল। আমি সংখ্যায় বলেছিলাম হয় মুক্ত শৃঙ্খল, এই বলেছিলাম হয় মুক্ত নতুবা বদ্ধ শৃঙ্খল গঠন করবে। দেখো মুক্ত অথবা বদ্ধ, এটা মুক্ত শৃঙ্খল তৈরি করেছে, এটা বদ্ধ শৃঙ্খল তৈরি করেছে। দেখো এটা কিন্তু বদ্ধ, এই জায়গাটা এই 6টা কার্বন দিয়ে এটা কিন্তু বদ্ধ আছে, নাম বদ্ধ শৃঙ্খল, এর নাম মুক্ত শৃঙ্খল। বোঝা গেল কি বললাম তাহলে আমি? কার্বনের ক্যাটিনেশন ধর্মটা বলছে এক বন্ধন, বলছে কি বলছে, যে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে তারা এক বন্ধন করতে পারে, দ্বিবন্ধন করতে পারে অথবা ত্রিবন্ধন দ্বারা কি করবে তারা, অথবা ত্রিবন্ধন দ্বারা তারা কিন্তু কি করবে, তারা কিন্তু যুক্ত হবে, যুক্ত একটা বড় কার্বন শৃঙ্খল তৈরি করবে, যার মধ্যে শুধু কার্বন থাকবে, কার্বন শৃঙ্খল তৈরি করবে। এবং এই কার্বন শৃঙ্খলটা হতে পারে বদ্ধ মুক্ত শৃঙ্খল নতুবা বদ্ধ শৃঙ্খল। ক্লিয়ার? মুক্ত অথবা বদ্ধ শৃঙ্খল তৈরি করতে সক্ষম হয়। যে কার্বন পরমাণু যে বিশেষ ধর্মকে আমরা বলি কার্বনের ক্যাটিনেশন ধর্ম। বোঝা গেল কি বললাম? আমাদের এর পরে নেক্সট টপিক আমাদের যেটা আছে সেটা হলো হাইড্রোকার্বন। কি আছে? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলা হয় এবং নিশ্চয় কি আমরা ডিটেলস জানবো। চলো বলে দিই হাইড্রোকার্বন জিনিসটা। হাইড্রোকার্বন বলছে যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। কি বলছে? ওর মধ্যে কি কি থাকবে? কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত আমাদের যৌগগুলো আমরা পাবো, সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। কি বলি?
হাইড্রোকার্বন, দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে হাইড্রোজেন এবং কার্বন, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন থাকবে। কার্বন মানে সি আর হাইড্রোজেন মানে এইচ। তার মধ্যে একটা যৌগের নাম হচ্ছে CH4, এর নাম কি একটু আগে লিখেছিলাম মিথেন। এর নামটা কি? এর নাম হচ্ছে মিথেন। আর কি হতে পারে? আর হতে পারে C2H6, C2H6 এর নাম হচ্ছে ইথেন, তাই তো? আর হতে পারে কি C2H4, তাই তো? C2H4 এর নাম হচ্ছে ইথিলিন। কি বললাম? এর নাম ইথিলিন। আর একটা হতে পারে কি? আর একটা হতে পারে C2H2, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। বোঝা গেল কি বললাম? একটা নাম মিথেন, একটা নাম মিথেন, একটা নাম মিথিলিন, আর একটা নাম অ্যাসিটিলিন। বোঝা গেল কি বললাম? এগুলো সবই, এই চারটে নাম নিলাম, ইত্যাদি হতে পারে, এটসেট্রা, ঠিক আছে, ইত্যাদি হয়। তো আমি চারটে নাম নিলাম, এই চারটে কিন্তু আমাদের কি হাইড্রোকার্বনের উদাহরণ। কিন্তু দেখো এর মধ্যে ভালো করে দেখো, হাইড্রোজেন আর কার্বন ছাড়া কিছুই নেই। কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিচ্ছু কিন্তু এদের মধ্যে নেই, ঠিক আছে? তাই এর নাম কি? এর নাম হচ্ছে এরা সবই কিন্তু হাইড্রোকার্বন। এবার বলছে এই হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়। কি বললাম? এই হাইড্রোকার্বনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, 1 নাম্বার 2 নাম্বার। প্রথমটাকে কি বলা হয়? প্রথমটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলা হয়? সম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আর একটা কি বলছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে? এই দু রকম হাইড্রোকার্বন পাওয়া যায়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। ওকে, ঠিক লিখেছিলাম প্রথমে, কি ডি হবে। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বোঝা গেল? এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা নাম আছে অ্যালকেন। কি বলা হয়? অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যালকিন, কি নাম? একটা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, দেখো জিনিসটা একটু ডিটেলস বলি, ঠিক আছে? একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। জিনিসটা ভালো করে বুঝে নাও। বলছে আমি হাইড্রোকার্বন মানে কি বললাম? যার মধ্যে কি থাকবে? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। আর একটু ক্যান্ডিডেশন ধরো পড়ার সময় কি দেখেছিলাম? যা হচ্ছে তোমার কার্বন পরমাণুর মধ্যে কি থাকতে পারে? এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে পারে। তাই বলতে যদি কার্বন পরমাণুগুলোর মধ্যে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যদি, বা কার্বন পরমাণুগুলোর মধ্যে, হাইড্রোজেন আসবে না, কার্বন পরমাণুগুলির মধ্যে যদি এক বন্ধন থাকে, যদি এক বন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে কি বলছে? যদি এক বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। বোঝা গেল? তাদের মধ্যে শুধুমাত্র এক বন্ধন থাকবে, তাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলা হয়। ঠিক আছে? শুধুমাত্র কি থাকবে? কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন থাকবে। মাইন্ড ইট, কার্বন পরমাণুগুলির মধ্যে। হাইড্রোজেন কিন্তু এখানে আসবে না। হাইড্রোজেনের সাথে কত বন্ড করলো সেটা দেখবে না, অবশ্যই একটা বন্ধনই করবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখতে হবে কার্বন এবং কার্বন পরমাণু তারা এক বন্ধন করছে না দ্বিবন্ধন করছে নাকি ত্রিবন্ধন করছে। যদি এক বন্ধন করে তার নাম হচ্ছে অ্যালকেন হয়। তার নামটা কি হয়? অ্যালকেন। এর উদাহরণ যদি একটা দিই আমি, উদাহরণটা কি হবে? দেখো C2H6 যেটা, এটা কিন্তু উদাহরণ। কি করে হয়? দেখো এখানে একটা সি দিলাম, এখানে একটা সি দিলাম, ছখানা এইচ আছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এখানে একটা এইচ দাও, এখানে একটা এইচ দাও, এখানে একটা এইচ দাও, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। দেখো কার্বনের চারটে আর তিনটে হলো, একটা চারটে, এরও তিনটে ছিল, একটা হলো চারটে। তো ঠিক আছে, এদের মাঝখানে কার্বন কার্বনের মধ্যে কটা বন্ড আছে? একটাই বন্ড আছে। তো তাহলে এক বন্ধন থাকে, তার নাম কি? অ্যালকেন বলেছি, তার নাম হচ্ছে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ কি তাহলে? আমাদের C2H6 বা ইথেন। কি নাম? C2H6 বা ইথেন। বোঝা গেল? এবার আমাদের কি আছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি থাকে? দ্বিবন্ধনও থাকতে পারে। কি থাকতে পারে? দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, অথবা ত্রিবন্ধন। ভালো করে বুঝবে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। যদি দ্বিবন্ধন থাকে তার নাম অ্যালকিন। কি বললাম? যদি দ্বিবন্ধন থাকে তার নাম হচ্ছে অ্যালকিন। এর উদাহরণটা কি আছে? উদাহরণ হচ্ছে C2H4 ইথিলিন। এর উদাহরণ কি? C2H4। কেমন হয় দেখতে? দেখে নাও উদাহরণটা, দেখে নাও কেমন হবে, দেখে নাও। দুটো সি আছে, সি দিলাম, এবং মাঝখানে আচ্ছা এদের কটা এইচ আছে? চারটে এইচ আছে। তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ আর এখানে একটা এইচ। তাহলে দেখো কটা হাত হলো? কার্বনের এই কার্বনের দুটো হাত, এই কার্বনের দুটো হাত, এখন দুটো হাত বাকি আছে, তাই মাঝখানে দ্বিবন্ধন হবে।
এই দ্বিবন্ধন করেছে বলে নাম হচ্ছে, এটা কিন্তু আমাদের ইথিলিনের সংকেত। এবং এখানে কিন্তু আমাদের যেহেতু দুটো কার্বনের মধ্যে কি বন্ধন, দ্বিবন্ধন, সেটা কিন্তু অ্যালকিনের উদাহরণ। বোঝা গেল এটা কিসের উদাহরণ, অ্যালকিনের উদাহরণ। আর 3 নম্বরে আমাদের কি আছে, অ্যালকাইন। অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধন, ত্রিবন্ধন। বোঝা গেল অ্যালকিনের উদাহরণ কি বলছে, অ্যালকাইনের উদাহরণ সেটা হলো ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ C2H2, অর্থাৎ অ্যাসিটিলিন। এর নাম কি, অ্যাসিটিলিন। C2H2 সংকেত কেমন দেখে নাও, এখানে একটা C, এখানে একটা C, ঠিক আছে। আমাদের একটা H আছে এই পাশে, একটা H আছে ওই পাশে, দুটো H বলেছে না, দুটো H দিলাম। তাহলে কার্বনের 4টে হাত করার জন্য আমাদের এই পাশে একটা হাত আছে, তাহলে মাঝখানে 3টে হাত দরকার না, এই 3টে হাত দিয়ে দিলাম। তাহলে দুটো কার্বনের মধ্যে কত বন্ধন, ত্রিবন্ধন আছে না, দুটো কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে, তাই এর নাম হচ্ছে অ্যালকাইন। আশা করি বোঝা গেল। তাহলে কোনটা এক বন্ধন, কোনটা দ্বিবন্ধন, কোনটা ত্রিবন্ধন। যারা এক বন্ধন তাদের নাম হচ্ছে অ্যালকেন, যারা দ্বিবন্ধন তাদের নাম হচ্ছে অ্যালকিন, আর যারা ত্রিবন্ধন তাদের নাম হচ্ছে অ্যালকাইন। বোঝা গেল, তারা হচ্ছে, আর এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন মিলে কিন্তু আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে। অর্থাৎ সংজ্ঞা তুমি কি বলবে, যেসব হাইড্রোকার্বন যৌগের অণুতে কমপক্ষে 2টি কার্বন পরমাণু তারা পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন তৈরি করবে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন তৈরি করবে, তাদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। পরীক্ষাটা খুব একটা আসে না সংজ্ঞা, কেন ওই জন্য সংখ্যাটা আমি অতটা জোর দিচ্ছি না, তাহলে যেটা আসবে সেটা হলো এদের উদাহরণগুলো। এক বন্ধন কারা, দ্বিবন্ধন কারা, ত্রিবন্ধন কারা, এটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার। কারা অ্যালকেন, কারা অ্যালকিন, কারা অ্যালকাইন। দেখো অ্যালকাইন অ্যাসিটিলিন, নামটা তো একই রকম লাগবে। তারপরে অ্যালকিন ইথিলিন, লয়রসি আছে। আর এখানে কি অ্যালকেন, উদাহরণ হচ্ছে ইথেন, ঠিক আছে, এই কারা আছে। তো এইভাবে মনে রাখতে সুবিধা হয় বলে আমরা এইভাবে মনে রাখি, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমৃদ্ধ হাইড্রোকার্বন আর অসমৃদ্ধ হাইড্রোকার্বন। এবার আমরা দেখবো হচ্ছে কার্যকরীমূলক, খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কার্যকরীমূলক। তোমাদের যারা আগামীতে মাধ্যমিক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কার্যকরীমূলক কাকে বলা হয়, ঠিক আছে। আমরা এবার ওইটাই পড়বো, চলো দেখে নাও। কার্যকরীমূলক কি বলছে, যে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের কি কি বলছে, প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদের কার্যকরীমূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলা হচ্ছে। এই সংজ্ঞাটা তোমাদের জন্য কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, ঠিক আছে। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা কিন্তু এটা, কার্যকরীমূলক কাকে বলা হয়, ঠিক আছে। এবং দুটো উদাহরণ দিতে বলবে, তো উদাহরণগুলো আমরা তলায় দেখবো কি কি আছে। তার আগে সংজ্ঞাটা আরেকবার বলি, যে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম, রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদের বলা হচ্ছে কার্যকরীমূলক বা ক্রিয়াশীল গ্রুপ, ঠিক আছে। তো এখানে দেখো বলছে, এখানে তেমন কোনো কঠিন কিছু লেখা নেই, ঠিক আছে, ওই জন্য আমি ব্যাখ্যাটা কিছু করছি না, ব্যাখ্যা তো করে দেওয়া আছে এর মধ্যে। তো আমাদের এখানে উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কি বলছে, হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপের কার্যকরীমূলকটা কেমন হয় বলতো, বন্ড ওএইচ। কি হয়, বন্ড ওএইচ। উদাহরণ দিতে বললে কি দেবে, এই যদি উদাহরণ দিতে বলি তাহলে বলবে মিথাইল অ্যালকোহল, সংকেত কি, CH3 CH3 CH3OH, এর সংকেতটা কি, CH3OH, এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, মিথাইল অ্যালকোহল। অ্যাকচুয়ালি জৈব যৌগের শ্রেণী সূচকের নাম হচ্ছে, এরা লাস্টে ওইচ থাকে, তারা হয় অ্যালকোহলের শ্রেণী হয়, তারা হয় অ্যালকোহলের শ্রেণী, ঠিক আছে। অ্যালকোহলের শ্রেণী হয় বা ফেনলের শ্রেণী হয়। আর একটা নাম হচ্ছে C6H5OH, এটার নাম হচ্ছে ফেনল, তার নাম কি, ফেনল। বোঝা গেল, নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল বা ফেনল, অর্থাৎ অ্যালকোহল বা ফেনলের হচ্ছে ফেনল, যা যে জৈব শ্রেণী সূচকের শ্রেণীটা হচ্ছে অ্যালকোহল বা ফেনল। বোঝা গেল। তারপরে কি বলছি, ফরমাইল। ফরমাইলের হচ্ছে কার্যকরীমূলক যেটা বন্ড CHO, পরীক্ষা কিন্তু এগুলো আসে, বন্ড CHO, এটা কার, তাহলে ফরমাইলের কার্যকরীমূলক। ফরমাইলের কার্যকরীমূলকের নাম হচ্ছে বন্ড CHO। যদি বলি এর উদাহরণটা কি হবে, তাহলে উদাহরণটা কি লিখবে, তাহলে তুমি অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যাসিটালডিহাইড লেখো। অ্যাসিটালডিহাইড CH3CHO, ঠিক আছে। কি বলছে, CH3CHO, এর নামটা কি, দেখো লাস্টে CHO আছে কিন্তু, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড এর নামটা। তারপরে কি আছে আমাদের, তারপরে আছে কিটোন। কিটোনের সংকেতটা হচ্ছে এমভাবে লেখা হয়, দেখে নাও, C+O, আর এখান থেকে একটা তীর, এখান থেকে একটা তীর, অর্থাৎ কার্বনের ডবল বন্ড C+O, এইভাবে বলা হয়, ডবল বন্ড C+O, ঠিক আছে, এইভাবে বলা হয়। এর নাম হচ্ছে কিটোন। এর উদাহরণ হচ্ছে অ্যাসিটোন। এর উদাহরণটা কি আছে, অ্যাসিটোন। এর উদাহরণটা কেমন দেখে নাও, CH3CO CH3, বোঝা গেল, CH3, এই CO এটা তো রাখতেই হবে,
COCH3। এটা এটা কার উদাহরণ গেল? তাহলে কিটোনের উদাহরণ গেল। এর নাম কিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন। বোঝা গেল? এটা কার কার কার্যকরী মূলক? এটা হচ্ছে কিটোন কার্যকরী মূলক হচ্ছে কিটোন। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে দেখো কার্বক্সিলিক কার্বক্সিল। এই কার্বক্সিল কি হবে? কার্বক্সিল কিন্তু বন্ড COOH। বুঝতেই পারছো, বন্ড COOH থাকে মানে কি কার্বক্সিলিক অ্যাসিড। সেটা কিন্তু অ্যাসিডকে প্রকাশ করে। কি আগে প্রকাশ করে? অ্যাসিডকে প্রকাশ করে। সবচেয়ে সহজ উদাহরণ যেটা আছে এটার, তাহলে অ্যাসিটিক অ্যাসিড। কি উদাহরণ আছে মনে পড়ছে? CH3COOH। বহুবার কিন্তু তোমরা এটা পড়েছো। CH3COOH এটা কি অ্যাসিটিক অ্যাসিড। তারপরে কি আছে? অ্যামিনো। এই অ্যামিনোর ক্ষেত্রে লেখা হয় বন্ড NH2 অ্যামিনো। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অ্যামিনো বলা হয়। ঠিক আছে, এবং এর শ্রেণী সূচকের নাম হচ্ছে অ্যামিন। কি বলা হয়? অ্যামিন। শ্রেণী সূচকের নাম হচ্ছে অ্যামিন। এর উদাহরণটা কি আছে? CH3NH2 CH3NH2। দেখো লাস্টে NH2 আছে। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল অ্যামিন। এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন। ঠিক আছে, আর লাস্টে আছে ইথার বা অ্যালাক্সি। ইথার বা অ্যালাক্সিকে কি বলছে? এই যে বন্ড ও বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ইথার বা অ্যালাক্সি। ইথার বা অ্যালাক্সির উদাহরণ হচ্ছে ডাইমিথাইল ইথার। এটা হচ্ছে শ্রেণীর নাম হচ্ছে ইথার, এবং এর উদাহরণ হচ্ছে ডাইমিথাইল ইথার, আর সংকেত হচ্ছে CH3OCH3। ঠিক আছে, CH3OCH3। বোঝা গেল কি কি বললাম তাহলে আমি? এই যে আমাদের প্রতিটা কার্বক্সিল আমাদের কার্যকরী গ্রুপের নাম, তাদের যে সংকেত, এবং তাদের যে প্রতিটা নাম আমি অলরেডি বলে দিয়েছি, শ্রেণীর নাম, এবং তাদের যে উদাহরণগুলো আছে। এই ছকটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এই যে ছকটা আছে না তোমাদের, এই ছকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এই ছকের থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এই ছকের থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এইবার আমরা দেখব সমগণীয় বা সমগোত্তর শ্রেণী। কারা কারা সমগণীয় বা সমগোত্তর? এটা বলে দিই। দেখো এখানে সমগণীয় বা সমগোত্তর শ্রেণী যদি আমার বলতে হয়, তাহলে খুব একটা সিম্পল। এখান থেকে যে কোশ্চেন সব থেকে বেশি আসে আমি সেটাই বলে দিই। বলবে একই শ্রেণীর দুটি জৈব যৌগের মধ্যে পার্থক্য, আণবিক ভরের পার্থক্য কত হয়? বুঝতে পেরেছো? বলছে একই শ্রেণীর সমগণীয় বা সমগোত্র বলেছি না, সমগণীয় শ্রেণী কি বলা হয়? আমি হেডলাইনটা লিখছি, নাম হচ্ছে সমগণীয়। ভালো করে দেখবে, সমগণীয় বা সমগোত্র। সমগোত্র সমগোত্র শ্রেণী কি বলছে? যারা এখানে প্রশ্নটা আসে এই সমগণীয় বা সমগোত্র শ্রেণী দ্বারা, অর্থাৎ একই শ্রেণীর মধ্যে। ঠিক আছে, বলবে অ্যালকিনের, অ্যালকিন বা অ্যালকাইন, আমি যার নাম করি না কেন, বলবে অ্যালকেনের সমগণীয় শ্রেণীর দুটি দুটি জৈব যৌগের মধ্যে, ভালো করে বুঝবে, দুটি জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু আণবিক ভরের পার্থক্য কত হয়? আণবিক ভরের পার্থক্য ভালো করে দেখবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। সমগণীয় অ্যালকেনের যে সমগণীয় শ্রেণী আমি যদি উদাহরণ দিই, তাহলে প্রথম উদাহরণ হবে CH4। তারপরটা কত হবে? C2H6। ঠিক আছে, তারপরটা কত হবে? C3H8। তুমি বলবে এটা কিভাবে এগোচ্ছে? এটা এগোচ্ছে এইভাবে। ঠিক আছে, CnH 2n প্লাস 2n প্লাস কত? 2n প্লাস 2। এইভাবে কিন্তু এটা এগোচ্ছে। ঠিক আছে, 2n প্লাস 2 এটা হচ্ছে সাধারণ সংকেত। এটা অ্যালকিনের সাধারণ সংকেত কিন্তু এটাই। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এটাই। কিন্তু কার সাধারণ সংকেত বললাম? অ্যালকেনের সাধারণ সংকেত কিন্তু CnH2n প্লাস 2। তুমি যদি এই ফর্ম্যাটে যদি n এর মান অন বসাও, তাহলে n এর মান অন দিলে CH 2 2 4, 2 আর 2 4, তাহলে CH4 হবে। তারপর C2 এই 2 2 4 আর 2 6, C2H6, C3H8 তুমি এইভাবে কিন্তু পাবে। তারপর তুমি কত পাবে বলো? C4 n এর মান যদি 4 হয়, 4 2 8 আর 2 10, C4H10। তুমি একটা জিনিস যদি খেয়াল করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে প্রতিটা থেকে প্রতিটাই, মানে এখান থেকে এইটাই, এখান থেকে এইটাই, এখান থেকে এইটাই, প্রতিটার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কি কি হচ্ছে বলো তো? দেখো এর মধ্যে কটা কার্বন ছিল? একটা। এর মধ্যে কটা কার্বন? দুটো কার্বন। অর্থাৎ এর মধ্যে একটা কার্বন পরমাণু এক্সট্রা আছে। এর মধ্যে কটা হাইড্রোজেন? 4টে। এর মধ্যে কটা হাইড্রোজেন? 6টা। তাহলে এই CH2 এর পার্থক্য না? এটা থেকে এটার পার্থক্য কত? CH2। তাই তো? ঠিক একই রকম ভাবে তুমি যদি এখান থেকে এখানে যাও, তাহলে দেখতে পাবে এখান থেকে একটা কার্বন বেশি, এবং হাইড্রোজেন দেখো এখানে 6টা, এখানে 8টা, বেশি করা দুটো হাইড্রোজেন বেশি। এখানে দেখো CH2 এর পার্থক্য। তুমি যদি এর পরেরটাই যাও, তাহলেও দেখতে পাবা এখানে করা আছে 3টে, এখানে 4টে, অর্থাৎ একটা কার্বন আছে, এখানে 8টা, এখানে 10টা, দুটো H আছে। CH2 এর পার্থক্য। অর্থাৎ
এদের প্রত্যেকটা, এরা সবাই কিন্তু অ্যালকেনের সমগণীয় শ্রেণী। এদের প্রত্যেকের মধ্যে পার্থক্য কত হচ্ছে, CH2 এর পার্থক্য হচ্ছে। তাহলে এদের আণবিক ভরের পার্থক্য কত হওয়া উচিত, তাহলে ভালো করে দেখে নাও। তাহলে CH2 এর আণবিক ভর যা, তার সমতুল্য হওয়া উচিত। CH2 এর আণবিক ভর কত, কার্বনের 12, হাইড্রোজেনের 1 গুণ 2 মানে হচ্ছে 12 প্লাস 2 মানে 14। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বললাম তোমাদের, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বললাম। এই 14টা কিন্তু অ্যান্সার হয়, CH2 এর পার্থক্য বা 14 পার্থক্য। তুমি যদি সমগণীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণীর সংজ্ঞা দেখো, সেখানে কিন্তু অবশ্যই লেখা থাকবে যে একটি কার্বন এবং দুটো হাইড্রোজেনের পার্থক্য হয়, ঠিক আছে। একই সমগণীয় শ্রেণীর মধ্যে, ঠিক আছে, পরপর দুটো জৈব যৌগের মধ্যে তাদের পার্থক্যটা কিছু থাকে, একটা কার্বনের এবং দুটো হাইড্রোজেনের, অর্থাৎ তাদের আণবিক ভরের পার্থক্য থাকে 14, 12 আর 2 14, ঠিক আছে। বোঝা গেল আশা করি। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সমগণীয় বা সমগোত্র শ্রেণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট টপিক কি বলছে দেখো, বলছে একই আণবিক সমবয়বতা কাকে বলা হয় বা সমবয়বতা কি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখান থেকে সংজ্ঞা থেকে গুরুত্বপূর্ণ আছে, এর পরে যেটা বলবো সেটা এর উদাহরণ, ঠিক আছে, এবং ভাগ। তো কি বলছে সমবায়বতা, কি বলছে, বলছে একই আণবিক সংকেত বিশিষ্ট, কি হবে, আণবিক সংকেত কিন্তু একই হবে, আণবিক সংকেত আলাদা হবে না, আণবিক সংকেত একই হবে, কিন্তু ভিন্ন আণবিক গঠন আর ধর্মাবলম্বী, অর্থাৎ আণবিক গঠনটা আলাদা হবে আর ধর্ম আলাদা হবে, ঠিক আছে। অবলম্বী যৌগ সমূহকে সমবয়বী যৌগ এবং এই ঘটনাকে সমবয়বতা বলা হয়। কি বলছে, একই আণবিক সংকেত হবে কিন্তু আণবিক গঠন আলাদা, ধর্ম আলাদা। এই যে আণবিক গঠন আলাদা এবং ধর্ম আলাদা, এর উপর বেস করে সমবয়বতাকে দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এক নাম্বার কি, এক নাম্বার বলছে গঠনমূলক সমবয়বতা, গঠনমূলক সমবয়বতা, ঠিক আছে, গঠনমূলক। আর দু নাম্বার কি, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক। বোঝা গেল, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। এই গঠনমূলক যেটা, সেটা কিন্তু এই আণবিক গঠনের উপর বেস করে তৈরি হয়েছে, আর যেটা ত্রিমাত্রিক সেটা কিন্তু ধর্মের উপর বেস করে তৈরি হয়েছে, ঠিক আছে। আমাদের ত্রিমাত্রিকটা আমাদের সিলেবাসে নেই বলে আমরা এটা আলোচনা করব না, আমাদের সিলেবাসে গঠনমূলকটা আছে। তাই আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে গঠনমূলক, ঠিক আছে। আমাদের আলোচনার বিষয়টা তাহলে কি, আমাদের আলোচনার বিষয়টা তাহলে কিন্তু গঠনমূলক, ঠিক আছে। তো কি বলছে, এই যে গঠনমূলক সমবায়বতা বললাম না, এই গঠনমূলক সমবায়বতা, এই গঠনমূলক সমবায়বতাটা কিনে তৈরি হয়েছে, তাহলে আণবিক গঠনের উপর বেস করে তৈরি হয়েছে, তাই তো। এই আণবিক গঠনের উপর বেস করে তৈরি হয়েছে গঠনমূলক সমবায়বতা। একে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে, একটা নাম হচ্ছে যে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা, কি নাম, কার্যকরী, কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। আর একটা হচ্ছে অবস্থান ঘটিত, কি নাম আর একটা, অবস্থান ঘটিত, ঠিক আছে। তাহলে দুটো ভাগ কি কি বললাম, একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা আর একটা অবস্থান ঘটিত সমবায়বতা। এবার কি জিনিস এই দুটো, বলছে প্রথমত কি বললাম আমরা, গঠনমূলক মানে কিন্তু আণবিক গঠনের উপর বেস করে তৈরি হবে। বলছে আণবিক গঠনের উপর বেস করে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা কি বলছে, বলছে কার্যকরী মূলকটা আলাদা হবে কিন্তু আণবিক সংকেত একই। ভালো করে বুঝবে, কার্যকরী মূলকটা আলাদা হবে কিন্তু আণবিক সংকেত একই। এমন উদাহরণ একটা কি আছে, বলছে এই উদাহরণ যেমন আমাদের পরীক্ষায় এটাই কিন্তু আসে পরীক্ষায়, যেটা আমি লিখবো এবার। যেমন বলবে যে C3 বা C2H6O, বলছে এই যে আণবিক সংকেত এটা হবে, এমন দুটো ভিন্ন কার্যকরী মূলক গঠিত। আমার আণবিক সংকেত এটা হবে কিন্তু দুটো ভিন্ন কার্যকরী মূলক গঠিত দুটি জৈব যৌগের নাম লেখো, ঠিক আছে। কি বললাম, যে আমাদের কার্যকরী মূলক কি হবে, আণবিক সংকেত কি হবে, C2H6O, ঠিক আছে। C2H6O এটা হচ্ছে আমাদের কি হবে, আমাদের আণবিক সংকেত, কিন্তু এই আণবিক সংকেত আছে কিন্তু এর কার্যকরী মূলক আলাদা হবে, এমন দুটো জৈব যৌগের নাম লেখো। কি লিখবে তাহলে দেখো, C2H6O কিভাবে লিখতে পারো, H6O, এটাকে তুমি দেখো দুটো কার্যকরী মূলক আলাদা আলাদা হবে, এমন দুটো জৈব যৌগ কি কি হতে পারে, একটা হতে পারে তোমার CH3 CH2OH, ঠিক আছে, একটা হতে পারে সেখানে কার্যকরী মূলক কি আছে, কার্যকরী মূলক কিন্তু OH আছে। আর একটা হতে পারে কি CH3 বন্ড ও বন্ড CH3, মনে পড়ছে, CH3 বন্ড ও বন্ড CH3, এই ক্ষেত্রে কার্যকরী মূলক কোনটা, এই ক্ষেত্রে কার্যকরী মূলক কিন্তু বন্ড ও বন্ড, আমি একটু আগেই করলাম এটা। আর এই ক্ষেত্রে কার্যকরী মূলক কোনটা, OH,
কিন্তু ভালো করে দেখো এর মধ্যে C2H6O আছে। দেখো কটা কার্বন, দুটো কার্বন C2, 3 আর 2 5 আর 1 6, 6টা H আর একটা O আছে। এর মধ্যে দেখো 3 আর 2 1 আর 1 2, দুটো কার্বন, 3 আর 3 6, 6টা হাইড্রোজেন আর একটা O আছে। তাহলে কি বললাম, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু আলাদা আলাদা কার্যকরী মূলক হওয়ার জন্য এর নাম কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। আশা করি বোঝা গেল। এবার আছে অবস্থান ঘটিত সমবায়বতা কি। এই অবস্থান ঘটিত সমবায়বতার উপর বেস করে, ঠিক আছে, ভালো করে বুঝবে। এটা উদাহরণ পরীক্ষায় আসে যে আমি একটা কার্যকরী মূলক বলছি, এটা জিনিসটা এমন, কার্যকরী মূলকের নামটা দিয়ে দিল তোমার মনে করো C3H8, C3H8O। বলছি যে আমি একটা কার্য আচ্ছা আণবিক সংকেত দিয়ে দিলাম, আমি কি দিয়ে দিলাম, একটা আণবিক সংকেত। এই আণবিক সংকেতের উপর বেস করে আলাদা আলাদা অবস্থানে আছে, একই কার্যকরী মূলক হবে কিন্তু অবস্থানটা আলাদা আলাদা পজিশনে। এমন ঘটনার দুটো উদাহরণ দিতে বলবে, ঠিক আছে, বা এমন দুটো জৈব যৌগের নাম বলো যাদের আণবিক সংকেত এইটা, এমন দুটো জৈব যৌগের নাম বলো যাদের আণবিক সংকেত এইটা। কিভাবে লিখবে তাহলে তুমি দেখো, এর উদাহরণটা কি হবে, এর উদাহরণটা হবে CH3CH2, ভালো করে বুঝবে, CH3CH2CH2OH, এই একটা হতে পারে। আর একটা কি হতে পারে, আরেকটা হতে পারে CH3 বন্ড CH বন্ড CH3 আর উপরে একটা বন্ড আছে OH। দেখো তো C3 আছে একটা দুটো তিনটে, C3 3 আর 2 5 6 7 8, 8টা H আর একটা O আছে। এর মধ্যে দেখো একটা দুটো তিনটে কার্বন, 3 আর 2 3 আর 3 6 7 8, 8টা H আর একটা O আছে। ঠিক আছে, কি বললাম তাহলে বোঝা গেল। তাহলে কি বলছে, দুটো আলাদা আলাদা উদাহরণ কি বলছে, C3H8O আণবিক সংকেত বিশিষ্ট দুটি আলাদা আলাদা জৈব যৌগের উদাহরণ কি হতে পারে, যে একটা CH3CH2CH2OH আর একটা CH3CH বন্ড OH বন্ড CH3। ঠিক আছে, এটা একটা হতে পারে কিন্তু। বোঝা গেল কি বললাম। তাহলে এটা কিন্তু, এটা তো ভালো করে দেখো, এর মধ্যেও কি আছে, কার্যকরী মূলক OH আছে, এর মধ্যেও কার্যকরী মূলক OH আছে। অর্থাৎ এক্ষেত্রে একই কার্যকরী মূলক হবে কিন্তু অবস্থানও দেখো, এটা দেখো 3 নম্বর কার্বনের সঙ্গে আছে, এটা দেখো 2 নম্বর কার্বনের সঙ্গে আছে। এই OH-টা 3 নম্বর কার্বনের সঙ্গে আছে, এটা 1 নম্বর কার্বন বলা হবে এটাকে। এটা 1 নম্বর কার্বনের সঙ্গে আছে, এটাকে দেখো 2 নম্বর কার্বনের সঙ্গে আছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম আমি, এটাই কিন্তু এখানে হবে। নেক্সট কি আছে দেখো, এটা হলো আমাদের সমবায়বতা। এবার আমরা দেখবো ইউপ্যাক নামকরণ। ঠিক আছে, এবার আমরা দেখবো কি ইউপ্যাক নামকরণ, দেখে নাও তাহলে। আচ্ছা এখানে কিন্তু এই দুটো উদাহরণ তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, এই দুটো উদাহরণ। ঠিক আছে, একটা C3H8O এর আণবিক সংকেত বলে দেবে, আমাদের দুটো আলাদা আলাদা জৈব যৌগের নাম লিখতে হবে, একটা দুটো এই দুটো লিখে দেবে। আর C2H6O সেক্ষেত্রে কিন্তু এই দুটো লিখে দেবে। বোঝা গেল কি বললাম। তো চলো নেক্সট আমাদের কি বললাম, ইউপ্যাক নামকরণ দেখা যাক। আমাদের ইউপ্যাক নামকরণ করার আগে আমাদের কতগুলো সূত্র বা কতগুলো ফর্ম মানে সূত্র আমাদের কিন্তু মাথায় কতগুলো কথা আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে 1 নম্বর, যে কার্বন পরমাণুর সংখ্যা, অর্থাৎ আমাদের যে যে নামকরণটা দেবে, আমাদের যার নামকরণ আমাদের ইউপ্যাক নামকরণ করতে হবে, অর্থাৎ এরকম ধরনের যে জৈব যৌগগুলো আমাদের দেবে, ঠিক আছে, সেই জৈব যৌগের মধ্যে আমাদের দেখতে হবে কার্বন পরমাণুর সংখ্যা কটা আছে। একটা থাকলে মিথ বসবে, দুটো থাকলে ঈদ বসবে, তিনটে থাকলে প্রোপ। ভালো করে দেখবে, বেসিক্যালি এটা সব জায়গায় বসে, প্রোপটা সব থেকে বেশি ব্যবহার এটার আছে। 4 থাকলে বিউট আর 5 থাকলে পেন্ট। এর পরেও আছে, আমি সেগুলো লিখলাম না, তোমাদের ক্লাস 10 জন্য পড়ার খুব একটা প্রয়োজন পড়বে না, ঠিক আছে, ওই জন্য এই 5টা অব্দি লিখলাম। যদি প্রতিটা কার্বন পরমাণুর মধ্যে যদি এক বন্ধন থাকে তাহলে এনই বসবে, যদি দ্বিবন্ধন থাকে তাহলে ইএনই বসবে, যদি ত্রিবন্ধন থাকে তাহলে ওয়াইনই বসবে। বোঝা গেল। তারপরে কি আছে, লোকেন্ট উপসর্গ। কি বলছে, বন্ড CH3 এর নাম হচ্ছে, যদি এরকম বন্ড CH3 বা লোকেন্ট একটা উপসর্গ থাকে তাহলে সেখানে মিথাইল বসবে। ঠিক আছে, তারপরে কি বলছে, যদি অ্যালকোহলের গ্রুপ হয় বন্ড OH হয় তাহলে OL অল বসবে। যদি অ্যালডিহাইডের গ্রুপ হয় বন্ড CHO থাকলে আমরা বুঝে নেবো সেটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাহলে সেটা অ্যাল বসবে, ALL। যদি ডবল বন্ড C বন্ড O হয়, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ডবল বন্ড হবে, তাহলে কি হবে, ওন বসবে, ONE ওন বসবে। আর যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় বন্ড COOH হয় তাহলে কিন্তু ওইক অ্যাসিড বসবে। কি বসবে, লাস্টে বসবে ওইক অ্যাসিড। তো চলো দেখা যাক, আমি প্রথমটা করছি, দেখে নাও কিভাবে হবে। বলছে আমরা নামকরণটা কি করে করবো, কার্বনের কটা কার্বন আছে, তোমরা দেখে মনে করছো 4টে কার্বন, কিন্তু 4টে কার্বন কিন্তু নেই। দেখো আমাদের ডান দিক থেকে বাম দিকে কাউন্ট করতে করতে যেতে হবে, তাহলে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। অনেকে বলবে এই একটা কার্বন আছে, 4টে কার্বন, কিন্তু মনে রাখবে এদিক থেকে যাবে এক লাইন বরাবর যেতে হবে, তুমি এদিক থেকে আবার 3 করে পরে এখানে 4 করতে পারো না। ঠিক আছে, এখানে 4 করলে হবে না, যে কোনো এক লাইন বরাবর যেতে হবে। তুমি যদি এখানে 3 না করে তুমি যদি এখানে 3 করো তাও হবে, কিন্তু এখানে তোমার 3 বুঝতে হবে। বোঝা গেল কি বললাম। তাহলে কার্বন কটা আছে এর মধ্যে,
কার্বন আছে 3টে, তাই হবে প্রোপ। বোঝা গেল? প্রোপ প্লাস আমি দেখতে পাচ্ছি প্রতিটা কার্বনের মধ্যে কি আছে, প্রতিটা কার্বনের মধ্যে এক বন্ধন আছে, তাই এক বন্ধন থাকলে এএনই বসে, তাহলে এএনই বসলো প্লাস আমি দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনের সঙ্গে একটা CH3 অর্থাৎ লোকেন উপসর্গ আছে, তার নাম মিথাইল, তাহলে আমি লিখে দেবো 2 মিথাইল METHYL 2 মিথাইল। ঠিক আছে, 2 মিথাইল বসলো। এবার আমরা দেখবো এর মধ্যে কি গ্রুপ আছে, এর মধ্যে আর কোনো গ্রুপ নেই, তাই তো? এর মধ্যে আমাদের অ্যালকোহল নেই, অ্যালডিহাইড নেই, কিটোন নেই, কার্বক্সিলিক অ্যাসিডও নেই, কোনো কার্যকরীমূলক নেই, তার মানে আমাদের এটাই কিন্তু নামকরণ প্রোপেন। ঠিক আছে, প্রোপেন 2 মিথাইল বা 2 মিথাইল প্রোপেন, এর নাম কি? এর নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। বোঝা গেল? 2 মিথাইল প্রোপেনের নাম তাহলে কি হচ্ছে? 2 মিথাইলটা আগে লিখবে, এগুলোকে আগে লোকের উপসর্গ আগে লিখতে হয়, লিখবে 2 মিথাইল প্রোপেন বা প্রোপেন 2 মিথাইল, এভাবে লিখলেও হবে। বোঝা গেল? এটা হচ্ছে প্রথমটার নামকরণ। দ্বিতীয়টা দেখো কি আছে, কার্বন পরমাণুগুলো, শুধুমাত্র কার্বনগুলো কাউন্ট করতে হবে কিন্তু, তাহলে 1 2 3টে কয়টা কার্বন আছে? 3টে আছে, তাহলে এখানে কি বসবে? প্রোপ প্লাস তারপরে দেখো কি আছে, প্রত্যেকের মধ্যে কার্বন পরমাণুগুলোর মধ্যে কি দেখতে আছে? এক বন্ধন, তাহলে কি হবে? এএনই বসবে প্লাস দেখো আমাদের এখানে কোনো লোকেট উপসর্গ নেই, এটা তো কার্যকরীমূলক, তাই লোকেট উপসর্গ তো নয়, এটা তার কার্যকরীমূলক। তো কার্যকরীমূলক থাকার জন্য আমরা কি করব, এখানে কোন ওইজ আছে, ওইজ মানে অ্যালকোহলের গ্রুপ, মানে অল বসবে, ওয়েল অল। ঠিক আছে, এবার অলটা কার সঙ্গে আছে? লাস্টে একের সঙ্গে তো নেই, বা 3-এর সঙ্গে নেই, আছে 2-এর সঙ্গে, তাই 2 অল। যদি একের সঙ্গে থাকতো তাহলে কিন্তু আমরা লেখার প্রয়োজন, 2টা লেখার বা 1 লেখার প্রয়োজন পড়তো না, কিন্তু যেহেতু 2 নম্বরের সঙ্গে আছে তাই 2 লেখার প্রয়োজন আছে। তাই বলছে যে প্রোপেন 2 অল। ঠিক আছে, এর নাম হচ্ছে প্রোপেন 2 অল। বোঝা গেল? নামটা কি হবে? এর নামটা হবে প্রোপেন 2 অল। আশা করি বুঝতে পেরেছো। প্রোপেন প্রোপেন 2 অল, PROPN। তাহলে লাস্টে একটা জিনিস মনে রাখবে, এই লাস্টে এটা কিন্তু উঠে যায়, তাহলে প্রোপেন না, এটা প্রোপান হচ্ছে। প্রোপেন হলে ইএন হতো, প্রোপান হবে। এটা ভালো করে লিখলে কি হবে দেখে নাও, এটা PROP, এই লাস্টে এটা আউট হয়ে যাবে, এন, প্রোপান 2 অল। ঠিক আছে, নাম হচ্ছে প্রোপান 2 অল। ঠিক আছে, এর নাম হচ্ছে প্রোপান 2 অল। তারপরে দেখো কি আছে, তাই কটা কার্বন আছে? 1 2 3টে কার্বন, তাই কি হবে? প্রোপ। কি হবে? প্রোপ প্লাস প্রতিটার মধ্যে এক বন্ধন, এএনই প্লাস কি হবে? তো 2 নম্বরের সঙ্গে আমাদের লোকেন উপসর্গ আছে মিথাইল, তাহলে 2 মিথাইল বসবে, 2 মিথাইল প্লাস প্লাস কি হবে? একটা লোকেন উপসর্গ আছে আমাদের, কি আছে আমাদের? এই আছে আমাদের কার্যকরীমূলক CHO, মানে অ্যাল বসবে প্লাস অ্যাল। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের? তাহলে হচ্ছে PROPN প্রোপান 2 মিথাইল বা 2 মিথাইল প্রোপানাল, হচ্ছে 2 মিথাইল প্রোপানাল, 2 মিথাইল প্রোপানাল হবে, কিন্তু এটা সংকেত কি হবে? 2 মিথাইল প্রোপানাল, 2 মিথাইল প্রোপানাল। তো তোমরা যা বলে ল, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষা এসছে, এটা কিন্তু আসতে হবে। আমি টেস্ট পেপার বা এবিটিএ দেখেছি, তো সেখানে এটা বহুবার পেয়েছি কিন্তু। ঠিক আছে, আর লাস্টে যেটা আছে দেখো, লাস্টে দেখো যেটা আছে সেটা হচ্ছে কটা কার্বন আছে? 1 2 3টে কার্বন, তাহলে হবে প্রোপ প্লাস দেখো এখানে দেখো একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে কি ইএনই হয়, ইএনই দিলাম প্লাস CH3 মানে মিথাইল গ্রুপ আছে একটা, কার সঙ্গে? 2 এর সঙ্গে, তাহলে 2 মিথাইল। ঠিক আছে, তাহলে 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এটা প্রোপান ছিল, এটা হচ্ছে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন, কিন্তু PEN আছে লাস্টে, এটা হবে না, 2 মিথাইল প্রোপেন। এর নামটা কি হবে তাহলে? এর নাম হবে 2 মিথাইল প্রোপেন, বা হ্যাঁ 2 মিথাইল প্রোপেন হবে কিন্তু এর নাম। ঠিক আছে, 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, লিখে দেবে এটা। ওকে, নেক্সট দেখো 2 মিথাইল প্রোপিন। ঠিক আছে, এর নাম 2 মিথাইল প্রোপিন। তো দেখো এই ছিল আমাদের ইউপ্যাক নামকরণ। আমাদের এই যে 4টি ইউপ্যাক নামকরণ আমরা করেছি, তোমরা চাইলে আরো বেশি করতে পারো, তবে মনে রাখবে এইটা আমাদের নর্মাল সূত্র, কিন্তু এই সূত্রগুলো যে মুখস্থ করবে তারা কিন্তু একটা ইউপ্যাক নামকরণ আটকাবে না পরীক্ষার সময়। ঠিক আছে, তো এই যে তোমাদের ছকটা, এটা তোমরা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এই ছকটা তোমরা কি করবে? মুখস্থ করে রাখবে। ওকে, আমাদের নেক্সট টপিক কি আছে? আমাদের নেক্সট টপিক আছে হচ্ছে আমাদের, দেখো তোমাদের বইতে আছে মিথেন, ইথিলিন বা অ্যাসিটিলিনের আর এলপিজি এবং সিএনজি শিল্প উৎস এবং তাদের ব্যবহার। তোমরা কিন্তু এই শিল্প উৎসগুলো বাড়ি থেকে দেখে নিতে পারবে, তোমাদের বই থেকে এগুলো মুখস্থ করা ছাড়া কোনো কাজ নেই, এগুলো মুখস্থ করে নেবে এবং এদের ব্যবহারগুলো বাড়িতে মুখস্থ করবে। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন যদি বলো, তাহলে বলবে অ্যাসিটিলিনের ব্যবহারটা বাড়িতে দেখবে অবশ্যই,
অ্যাসিটিলিনের ব্যবহার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে তোমরা দেখতে পারো এলপিজি এবং সিএনজির এলপিজির ফুল ফর্ম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজির ন্যাচারাল কম্প্রেসড ন্যাচারাল, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে এলপিজির প্রধান উপাদানের নাম হচ্ছে বিউটেন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব আসে। এবং এলপিজির একটা ব্যবহার, এলপিজির ব্যবহার তোমরা সবাই জানো, আর আমি আলাদা করে কিছু বলছি না, আমাদের রান্নাঘরে যে গ্যাস আছে সেটা কিন্তু এলপিজি গ্যাস। ঠিক আছে, এবং সিএনজির ক্ষেত্রে যেটা আছে, সিএনজির মূল উপাদানটা কি, সিএনজির মূল উপাদান কিন্তু মিথেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। এলপিজি ফুল ফর্ম কি, এলপিজির হচ্ছে পুরো নামটা জিজ্ঞেস করলো, তা তুমি বলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বাংলায় লিখবে, ইংলিশে লেখার দরকার নেই। যদি জানতে অসুবিধা হয় তাহলে কিন্তু বাংলায় লিখবে, তোমরা ইংলিশে লেখার কোনো প্রয়োজন নেই। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম। ঠিক আছে, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। ঠিক আছে, এর প্রধান উপাদান বিউটেন এবং এর ব্যবহারটা কি আছে, এই তিনটে জিনিস এখান থেকে আসতে পারে এলপিজির থেকে। সিএনজির ক্ষেত্রে কি আসতে পারে, সিএনজির ব্যবহার কি, সিএনজির ফুল ফর্ম কি, এবং সিএনজির প্রধান উপাদান কি। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজির ব্যবহার হচ্ছে ওটাও কিন্তু রান্নার কাজে বা বিভিন্ন গাড়িতে আমরা জ্বালানি হিসেবে যেটা ব্যবহার করি সেটা হতে পারে। এবং এর যে আমরা যদি বলি এর হচ্ছে মূল উপাদান কি, তাহলে উত্তর হবে মিথেন বা CH4। ঠিক আছে, এই কটা কোশ্চেন কিন্তু এখান থেকে ভালো করে দেখবে। কি কি বললাম, এলপিজি সংক্রান্ত 3টে কোশ্চেন বলেছি শর্ট কোশ্চেন, সিএনজি সংক্রান্ত 3টে শর্ট কোশ্চেন বলেছি, এবং বলেছি অ্যাসিটিলিনের ব্যবহারটা ভালো করে পড়বে। আমি অনেক জায়গায় অ্যাসিটিলিনের ব্যবহারটা কিন্তু পেয়েছি। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা আছে, আমরা বিভিন্ন রকম রিয়াকশন দেখবো, মিথেন, ইথিলিন বা অ্যাসিটিলিনের বিভিন্ন রকম রিয়াকশনগুলো আমরা দেখবো। আমরা সেই সমস্ত রিয়াকশনগুলো সব থেকে বেশি করে দেখবো যেগুলো তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, সেই রিয়াকশনগুলো একমাত্র এখানে করবো। ঠিক আছে, তো চলো ওটাই এখন করা যায়। রাসায়নিক বিক্রিয়া মিথেন, মিথেন আছে আমাদের, ইথিলিন আছে আর অ্যাসিটিলিনের। ঠিক আছে, মিথেনের আমাদের যে গুরুত্বপূর্ণ, যে মিথেনের ক্ষেত্রে আমরা CH4, সেই মিথেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাসায়নিক বিক্রিয়াটা আমাদের পরীক্ষায় বারবার আসে সেটা হলো মিথেনের হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলা হয়, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। বলছে বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন কিন্তু কি হয়, ক্লোরিন ধীরে ধীরে মিথেনের 4টি হাইড্রোজেনকে অপসারিত করে যায়। হাইড্রোজেন করা আছে এখানে, মিথেনের 4টে হাইড্রোজেন আছে, এই 4টে হাইড্রোজেনকে অপসারণ করে দিয়ে মিথেন কি তৈরি করে, মিথেন হয়ে যায় CH4, হয়ে যায় CCl4। ঠিক আছে, হয়ে যাচ্ছে কি CCl4। ঠিক আছে, অর্থাৎ 4টে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, হয়ে কিন্তু 4টে ক্লোরিন অ্যাড হয়ে যায়। কোথায় হয় এটা, বিক্ষিপ্ত সূর্যালোকে। কিভাবে হয়, 4টে স্টেপে হয় এটা। এই 4টে স্টেপটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4টে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে তৈরি করে কার্বন টেট্রাক্লোরাইড। ছিল মিথেন, সেখান থেকে হয়ে যাচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কিভাবে হয় দেখে নাও। দেখো প্রথমে আছে কি, আমাদের বিক্ষিপ্ত সূর্যালোকে কিন্তু এটা করতে হয় CH4 প্লাস কি লিখতে পারি আমরা, প্লাস আমরা লিখতে পারি ক্লোরিন নেব, এর সঙ্গে কি দেবো, ক্লোরিন পরমাণু। ঠিক আছে, ক্লোরিন যদি নিয়ে আমরা নিলে এখানে তৈরি করবে কি, কিন্তু দেখো একটা HCl বেরিয়ে H বেরিয়ে যাবে, তাহলে হবে CH3। ঠিক আছে, Cl একটা CH3 হবে, এখানে একটা Cl হবে, তাহলে এখানে দেখো দুটো সেলের মধ্যে একটা সেল বেরিয়ে যাচ্ছে, এখান থেকে একটা H বেরিয়ে আসছে, তৈরি করবে HCl। বোঝা গেল, এটা ফার্স্ট স্টেপের ঘটনা এটা। তাহলে CH3Cl এর নাম কি, CH3Cl এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। CH3 মানে মিথাইল, আর Cl আছে মানে ক্লোরিন, মানে ক্লোরাইড। তাই CH3Cl মানে হচ্ছে মিথাইল ক্লোরাইড। বোঝা গেল। 2 নম্বর বিক্রিয়াটা কি হয় দেখো, এখান থেকে এবার CH3Cl টা আমি আবার নেব, এই CH3Cl এর সঙ্গে কিন্তু আবার একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গিয়ে তৈরি করছে কি, তৈরি হচ্ছে CH2, মানে আবার একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন অ্যাড হচ্ছে, CH2Cl2 প্লাস HCl। বোঝা গেল। এবং CH2Cl2 এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এর নাম কি, এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এর নাম কি, মিথিলিন ক্লোরাইড। এবার 3 নম্বরের বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, 3 নম্বরে গিয়ে এই CH3Cl2 এর সঙ্গে কিন্তু একটা ক্লোরিন পরমাণু যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি করছে CHCl3। বোঝা গেল, কি তৈরি করছে দেখো, একটা হাইড্রোজেন কমেছে, একটা Cl বেড়েছে, বাড়লে এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। ঠিক আছে, প্লাস HCl তৈরি করছে এবং এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। কোনো বিক্রিয়ায় কিন্তু আমাদের বলবে যে মিথাইল ক্লোরাইড থেকে আমাদের ক্লোরোফর্ম পরিণত করো, তাহলে বলে আমার বিক্রিয়া এটা, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দুটো 2 নম্বর আর 3 নম্বর বিক্রিয়া লিখলেই কিন্তু হবে। এইভাবে ভেঙে ভেঙেও কিন্তু আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তারপরে এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে যে আমরা বললাম CH3Cl3 এর নাম হচ্ছে ক্লোরোফর্ম, এবং
আমাদের 4 নম্বর যে বিক্রিয়াটা সেটা হচ্ছে CH Cl3 এর সঙ্গে আবার একটা ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করবে কি, তৈরি করবে কিন্তু CCl4 প্লাস HCl। বোঝা গেল? অর্থাৎ এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। অর্থাৎ ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে বিক্রিয়াই করে দেখাতে হবে। অর্থাৎ মিথেন থেকে কি হবে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। বোঝা গেল? কিন্তু আমরা যেটা করব, আমাদের কিন্তু এই যে মিথেন থেকে আমাদের মিথেনের পরে আমাদের কি ছিল, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডের পরে কি ছিল আমাদের মিথিলিন ক্লোরাইড, এবং তারপর ছিল ক্লোরোফর্ম, তারপরে কার্বন টেট্রাক্লোরাইডে কিন্তু আসে, সরাসরি কিন্তু আসে না, এবং চারটে স্টেপ এটা আসে, এবং যেহেতু একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং একটা করে ক্লোরিন অ্যাড হচ্ছে, তাই এর নাম হচ্ছে প্রতিস্থাপন। অর্থাৎ হাইড্রোজেন Cl অর্থাৎ ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তাই এর নাম প্রতিস্থাপন বিক্রিয়া, মিথেনের প্রতিস্থাপিত বিক্রিয়া। মনে রাখবে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক কথাটা লিখতে হবে কিন্তু। বিক্ষিপ্ত সূর্যালোকে কিন্তু এই পুরো মানে বিক্রিয়াটা কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোকের সাহায্যেই করা হয়। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এবং মিথেন থেকে শুধু এই একটা বিক্রিয়া করলেই কিন্তু তোমাদের হবে। এবং এখানে কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে। আমি একটু আগেই যেমন বললাম যে CH3Cl এই অর্থাৎ মিথাইল ক্লোরাইড থেকে বললো, মিথাইল ক্লোরাইড থেকে কিভাবে ক্লোরোফর্ম তৈরি হয়। তাহলে তুমি কি করবে, এই মিথাইল ক্লোরাইড থেকে তুমি মিথিলিন ক্লোরাইড যাবে, আর মিথিলিন ক্লোরাইড থেকে তুমি ক্লোরোফর্মে চলে আসবে। দেখি দেবে যে এই দুটো স্টেপ করলে কিন্তু দেখি তোমার উত্তর হয়ে যাবে। তোমার কিন্তু প্রথম থেকে 1 থেকে 4 অবধি করার প্রয়োজন নেই। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? এবার নেক্সট আমাদের যেটা আছে ইথিলিনের যে রাসায়নিক ধর্ম, ইথিলিন মানে কি, ইথিলিন মানে হচ্ছে C2H4। আমাদের কি দেখবো এবার, C2H4 এই যে রিঅ্যাকশনগুলো সেগুলো এবার আমরা দেখবো। আগে এবার কি করলাম, মিথেন করলাম, এবার আমরা দেখবো ইথিলিন। ইথিলিনের ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা সব থেকে বেশি আসে সেটা হলো ইথিলিনের জুট বিক্রিয়া। ইথিলিনের জুট বিক্রিয়া দুভাবে হয়, একটা হচ্ছে হাইড্রোজেনের সংযোজন আর ব্রোমিনের সংযোজন। একটা কি হাইড্রোজেনের সংযোজন আর একটা হচ্ছে ব্রোমিনের সংযোজন। তো দেখে নাও প্রথম বিক্রিয়াটা দেখে নাও, হাইড্রোজেনের সংযোজন যেটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, হাইড্রোজেন সংযোজন এবং ব্রোমিন দুটোই, তবে হাইড্রোজেনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি H2C ডবল বন্ড CH2। ঠিক আছে? H2C ডবল বন্ড CH2। আমরা যদি হাইড্রোজেন সংযোজন করছি তাহলে একটা হাইড্রোজেন দিতে হবে এখানে। ঠিক আছে? মনে রাখবে এখানে আমরা অনুঘটক হিসেবে কি ব্যবহার করছি, এখানে অনুঘটক হিসেবে আমরা নিকেলকে ব্যবহার করি। কি ব্যবহার করি? নিকেল। এটা কিন্তু পরীক্ষায় আসে, নিকেল ব্যবহার করি, এবং তলায় মনে রাখবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়। ঠিক আছে? মনে রাখবে যে আমাদের এই যে ইথিলিন নিলাম, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যোগ করতে হবে নিকেল অনুঘটকের উপস্থিতিতে, এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ার ফলে আমাদের তৈরি হবে কি, তৈরি হবে হচ্ছে H3C বন্ড CH3, অর্থাৎ এর নাম কি C2H6, অর্থাৎ ইথেন। তাহলে ছিল কি, এটা ছিল ইথিলিন। ভালো করে দেখবে, ইথিলিন ছিল, হয়ে যাচ্ছে ইথেন। পরীক্ষায় কিন্তু এটা আসে, ইথিলিন থেকে কি হবে, ইথেন তৈরি হয়। তোমরা কিন্তু এই বিক্রিয়াটা লিখে দেবে যে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া যেটা, সেটা লিখে দিলেই হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ইথিলিন থেকে কি হবে, ইথেন প্রস্তুত করা যায়। বা পরীক্ষায় লিখে দেবে যে H2C ডবল বন্ড CH2 3 মেরে দিয়ে বলবে এখান থেকে তৈরি করো H3C বন্ড CH3, তৈরি করে দেখাও। তোমাদের কিন্তু মাঝখানে এই যে হাইড্রোজেন অ্যাড করতে হবে এবং নিকেল এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। মনে থাকবে কি বললাম, এটা কিন্তু তোমাদের করে দেখাতে হবে। আর একটা বিক্রিয়া আছে এখান থেকে, সেটা হচ্ছে ব্রোমিনের সংযোজন। তাহলে 2 নম্বরে কি আছে, ব্রোমিনের সংযোজন। তাহলে এখানে আবার একই জিনিস নাও যে H2C ডবল বন্ড CH2, অর্থাৎ ইথিলিনের থেকে ইথিলিনে আমরা ব্রোমিন সংযোজন করব। তো এখানে আমরা কি নেব, এখানে হাইড্রোজেন জায়গায় আমরা কি নেব, দেখো এখানে কি ছিল, দুটো হাইড্রোজেন ছিল, যে একটা হাইড্রোজেন এর সঙ্গে একটা হাইড্রোজেন এর সঙ্গে গিয়ে এখানে একটা বন্ড কমে দিয়েছে, তাহলে হাইড্রোজেন দুটো ছিল 3টে হয়ে গেছে, এখানেও দুটো ছিল 3টে হয়ে গেছে। এখানে আমরা কি দেবো, ব্রোমিন অ্যাড করব, তাহলে Br2 নেব আমরা। Br2 যদি নিয়ে আমরা কি কি দেবো এখানে, এখানেও কিন্তু আমরা দেবো হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এইটা কার্বন টেট্রাক্লোরাইড যদি আমরা দিই এই ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে বলছে কি হবে, কার্বন টেট্রাক্লোরাইড দিতে পারবো, ক্লোরোফর্মে ব্রোমিনকে ধরবে, ক্লোরোফর্ম দিতে পারো এখানে, বা এখানে তুমি এটাও দিতে পারো CCl4 বা CHCl3, তুমি এটাও দিতে পারো। কিন্তু তো CCl4 নিলে হবে এমনটা নয়, পরীক্ষা যদি কোথাও CHCl3 থাকে তাহলেও কিন্তু হবে বিক্রিয়াটা, যে কোনো একটা হলেই হয়। তুমি যদি নাও তাহলে তৈরি হবে তোমার কি, তৈরি হবে কিন্তু তোমার H2C বন্ড CH2, এবং এখানে একটা কি তৈরি হবে, Br, এখানে একটা Br, অর্থাৎ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে 1 2
ডাইব্রোমো ইথেন তৈরি করছে কি, অন টু ডাইব্রোমো ইথেন তৈরি করবে কিন্তু, বা ডাইব্রোমিন বলতে পারো, বা ইথিলিন ডাইব্রোমিন বলা যায়, এর নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমিন, বা ওয়ান টু ডাইব্রোমো ইথেন বলা যায়। ওয়ান টু কেন বলছে, কারণ এক নম্বর কার্বনের সঙ্গে একটা ব্রোমিন আছে, দু নম্বর কার্বনের সঙ্গে আরেকটা ব্রোমিন আছে, তাহলে ওয়ান টু এভাবে লেখা হয়, ওয়ান টু ডাইব্রোমো, ডাই মানে দুটো আছে, ব্রোমো মানে ব্রোমিন, ডাইব্রোমো ইথেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইথেন তৈরি হবে, তাই না? তাই ওয়ান টু ডাইব্রোমো ইথেন, যদি এক বন্ধন আছে না তাই ইথেন হয়েছে। বললাম দুটো কার্বন থাকলে ইথ হয়, আর এক বন্ধন থাকলে এ আছে এনই বসে, তাই তো, তাহলে এর নাম হচ্ছে ইথেন। বোঝা গেল, এখান থেকে ইথেন নামটা আসে কিন্তু এর। তাহলে ওয়ান টু ডাইব্রোমো ইথেন, এটাই কিন্তু আমাদের এই যে ব্রোমিনের মানে আমাদের ইথিলিন থেকে ওয়ান টু ডাইব্রোমো ইথেন তৈরি হচ্ছে। ওয়ান টু ডাইব্রোমো ইথেন তৈরি হচ্ছে কি দিয়ে, যে তোমার হচ্ছে CCl4 বা CH-Cl3, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম দিলেই কিন্তু বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা গেল আমাদের ইথিলিন থেকে আমাদের যেটা পড়তে হবে সেইটা। এবার আমরা দেখব অ্যাসিটিলিনের ক্ষেত্রে যে বিক্রিয়াটা আমাদের পরীক্ষায় সব থেকে বেশিবার আসে। অ্যাসিটিলিনের ক্ষেত্রেও জুট বিক্রিয়া দেখতে হয়, C2H2। ঠিক আছে, অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা কিন্তু জুট বিক্রিয়াটাই দেখব। তো দেখো কি কি বিক্রিয়া বলছে এখানে। অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি কি বিক্রিয়া দেখে নাও। অ্যাসিটিলিনের ক্ষেত্রে এটা খুব পরীক্ষায় আসে, এই যে হাইড্রোজেন সংযোজন, এখানেও দুটো বিক্রিয়া আছে, একটা হাইড্রোজেন সংযোজন, একটা ব্রোমিন সংযোজন। তা আমরা যে ইথিলিনের সঙ্গে, ইথিলিনের সংকেত কি দেখো, বলছে H C ট্রিপল বন্ড CH, এর সঙ্গে আমরা কি করব, হাইড্রোজেন সংযোজন করছি প্রথমে, হাইড্রোজেন মানে H2 দিতে হবে। যদি H2 দিই আমরা তাহলে কি পাবো, দেখো H2 দিলাম, দিলে কিন্তু কি অনুঘটক লাগবে, এখান থেকে আমাদের প্লাটিনাম অনুঘটক লাগবে। মনে থাকবে কি অনুঘটক লাগবে, প্লাটিনাম অনুঘটক যদি আমরা দিই তাহলে আমরা পাবো কি, তাহলে আমরা পাবো কিন্তু হচ্ছে H2, দেখো এই হাইড্রোজেন একটা এ পাবে একটা এ পাবে, তার মানে H2C ডবল বন্ড CH2, তাই তো। আবার একই রকম ভাবে এই যে যেটা পেলাম এর সঙ্গে যদি আমরা কি করব, আবার যদি হাইড্রোজেন দিই এবং প্লাটিনাম দিই, ভালো করে বুঝবে, এর সঙ্গে কি করব আমরা, এর সঙ্গে আবার আমরা কি দেবো, এটার সঙ্গে আমরা যেটা তৈরি হলো যে H2C ডবল বন্ড CH2, ওটাকে আবার লেখো যে H2C ডবল বন্ড CH2 নিলাম, এর সঙ্গে আমরা আবার হাইড্রোজেন দিচ্ছি, এবং আবার যদি প্লাটিনামের মধ্যে রাখি, প্লাটিনাম অনুঘটকের মধ্য দিয়ে চালনা করি, তাহলে আমরা পাবো কি যে 3H3C বন্ড CH3, অর্থাৎ আমাদের অ্যাসিটিলিন থেকে ইথিলিন, সেখান থেকে কিন্তু ইথেন, অ্যাসিটিলিন থেকে ইথিলিন, সেখান থেকে ইথেন কিভাবে তৈরি হচ্ছে, পুরো প্রসেস কিন্তু আমরা হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে করতে পারছি। কার উপস্থিতিতে, প্লাটিনাম অনুঘটকের উপস্থিতি। এখানে কিন্তু শুধু প্লাটিনাম নিলে যাবে এমনটা নয়, তুমি চাইলে এখানে নিকেল নিতে পারো, এখানে কিন্তু নিকেল নিলেও কিন্তু প্র্যাকটিক্যালটা হবে। বোঝা গেল, তুমি চাইলে প্লাটিনামের জায়গায় কি নিতে পারো, তুমি কিন্তু নিকেল নিতে পারো। বোঝা গেল কি বললাম, বিক্রিয়া দুটো, প্লাটিনাম নিতে এমনটা নয়, তুমি কিন্তু নিকেলও নিতে পারো। ঠিক আছে, এবং মনে রাখবে এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। কতটা, 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন পড়ে। বোঝা গেল, আগে যেমন 250 ছিল, এটা কিন্তু 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন পড়ে। এটাকে কি বিক্রিয়া বলছে, হাইড্রোজেন সংযোজন। এবার আমরা ব্রোমিন সংযোজন করব, দেখে নাও তাহলে ব্রোমিন সংযোজনটা কি হবে, যে H3 ট্রিপল বন্ড CH, এর সঙ্গে যদি আমরা ব্রোমিন Br2 দিই, ব্রোমিন সংযোজন করছি, তাহলে Br2 দেব, দিলে কি তৈরি হবে দেখে নাও, তৈরি হবে দেখো HC ডবল বন্ড CH, তাই তো, HC ডবল বন্ড CH, এখানে কি হবে, এখানে একটা ব্রোমিন চলে যাবে, এখানে একটা ব্রোমিন চলে যাবে, অর্থাৎ অন টু ডাইব্রোমো ইথিলিন তৈরি করবে। কি বললাম আমি, ওয়ান টু ডাইব্রোমো ইথিলিন হচ্ছে ডাইব্রোমো ইথিলিন, তো ডবল বন্ড আছে ইথিলিন হবে, এটা ওয়ান টু ডাইব্রোমো ইথিলিন তৈরি করবে। বোঝা গেল, তবে আগের বারের মতো এটার মতন ডাইব্রোমো ইথেন ছিল, এক বন্ধন ছিল তাই ইথেন ছিল, দুই বন্ধন আছে বলে ডাইব্রোমো ইথিলিন তৈরি করবে। এবং এখান থেকে একটা জিনিস প্রমাণ করা যায় যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে রাখবে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে আছে আমাদের এই অ্যাসিটিলিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা কিন্তু তার প্রমাণ। অ্যাসিটিলিন যে, এখান থেকে আমি শুধু ওটাই লিখছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কথাটা, ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, কি বললাম তাহলে, যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেই প্রমাণটা করতে গেলে কিন্তু আমাদের এই বিক্রিয়াটা করে দেখাতে হয়। বোঝা গেল, আমাদের কিন্তু এই বিক্রিয়াটা করে দেখাতে, এই বিক্রিয়াটা এটা প্রমাণ করে যে এটা কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এখানে কি নিতে হয় বলতো, এখানে কিন্তু আমাদের
আর এখানে তেমন কোনো কিছু লাগে না, এখানে এখানে কোনো রকম আমাদের অনুঘটকের উপস্থিতি লাগে না, ঠিক আছে। আর আমাদের এখান থেকে আমাদের আর যেটা পড়তে হবে সেটা হলো, যদি আমি ব্রোমিন একটা জায়গায় দুটো ব্রোমিন নিতাম তাহলে কি হতো, ঠিক আছে। একটা জায়গায় যদি দুটো ব্রোমিন নিতাম তাহলে আমাদের কি তৈরি হতো সেটা দেখে নাও, ঠিক আছে। একটা জায়গায় দুটো ব্রোমিন নিলে কি তৈরি হতো, কি তৈরি হবে দেখো। আমি যদি এই একটা জায়গায় দুটো ব্রোমিন নিই, ভালো করে বুঝবে, এখান থেকে করে দিচ্ছি, এটা তো বুঝতে পারলে। আর এখান থেকে করেছি, এখানে একটা জায়গায় দুটো ব্রোমিন নিচ্ছি, 2Br2, কিন্তু তার এখানে একটা এইচ মুছে যাবে, সেই এইচটা এখানে উপরে একটা যুক্ত হয়ে যাবে Br, এখানে একটা এইচ মুছে গিয়ে এখানে উপরে যুক্ত হবে Br। তাহলে দেখো একে আমাদের দুটো Br, দুয়ে দুটো Br, তাহলে নাম হয়ে যাচ্ছে কি, এর নাম হয়ে যাবে তখন কি হবে দেখো, এর নামটা তখন হয়ে যাবে, এর নাম হয়ে যাবে তখন অন অন টু টু, ঠিক আছে, অন টু আর টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা টয়কার টয়টা বলা টেট্রা ব্রোমো ইথেন, এর নাম হয়ে যাবে কি অন টু টেট্রা ব্রোমো ইথেন। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় দেয় যে এইচসি ট্রিপল বন্ড সিএইচ এ প্লাস 2Br, তিন মেয়ে দিয়ে বলবে এ দিয়ে দেবে বা জিগা চিহ্ন দিয়ে দেবে, কি তৈরি হবে তোমাকে বলতে হবে, লিখতে হবে, এইটা পুরো লিখতে হবে, লিখে বলতে হবে অন টু টেট্রা ব্রোমো ইথেন তৈরি হবে। আমাদের নেক্সট যেটা আছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা, এখান থেকে আমাদের আছে পলিভিনাইল, যে পলিথিলিন বা পলিথিন, আর হচ্ছে টেফলন, আর একটা হচ্ছে আমাদের কি, আর একটা হচ্ছে কিন্তু পিভিসি। এই তিনটে আমাদের পলিমারের নাম আছে আমাদের বইতে। তো আমরা কি করব, আমাদের এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেফলনের মনোমারের নামটা কি, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এবং টেফলনের একটা ব্যবহারটা খুব একটা আসতে দেখিনি। টেফলনের মনোমারের নাম কি, টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরোইথিলিন F2C ডবল বন্ড CF2, ঠিক আছে। টেট্রাফ্লুরোইথিলিন টেফলনের মনোমারের নাম। আর একটা হচ্ছে পিভিসির পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, এবং এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, ঠিক আছে। এই দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মুখে বলে দিলাম, বোর্ডে লিখলাম না। আর কি বললাম, টেফলনের মনোমারের নাম কি বললাম কি, টেট্রাফ্লুরো ইথিলিন, এবং তোমার হচ্ছে পিভিসির পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, এবং এর মনোমারের নাম কি, এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তো ব্যবহারটা পারলে একটা করে মুখস্থ করে রেখো, লাগতে পারে, ঠিক আছে। কিন্তু আমি খুব একটা কোশ্চেন আসতে দেখিনি, লাগতে পারে পরে, ঠিক আছে। এবার আমাদের জৈব অভঙ্গুর আছে। আমরা জানি জৈব ভঙ্গুর পলিমার তারাই যেসব বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল তারাই যারা কিন্তু মাটিতে মিশে যেতে পারে, বায়ো আছে ব্যাকটেরিয়া বা ছত্রাকের দ্বারা, যে বিভিন্ন অণুজীবের দ্বারা যারা বাতাসে মাটিতে মিশে যেতে পারে, তারা বায়োডিগ্রেডেবল, যেমন বিভিন্ন প্রোটিন, স্টার্চ, শর্করা এইগুলো। এবং নন বায়োডিগ্রেডেবল কারা, যারা মাটিতে মিশতে পারে, যেমন প্লাস্টিক বা যে জিনিসপত্র আমরা ব্যবহার করি যেগুলো মাটিতে মেশে না, ঠিক আছে, মাটি দূষণ ঘটায়, তারা কিন্তু নন বায়োডিগ্রেডেবল পলিমার, তোমাদের বইতে আছে। এবং বর্তমানে আমাদের কেমন ধরনের পলিমার ব্যবহার করা হচ্ছে সেগুলো তোমাদের বইতে ইংলিশ লেখা আছে, ওগুলো তোমরা দেখে নেবে। আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো বিভিন্ন ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম এবং তাদের ব্যবহার। তা আমাদের এদের ব্যবহারগুলো তো তোমরা জানোই, আমরা শুধু ধর্মগুলো একটু বলে দেবো, আলোচনা করবো। ধর্মগুলোর মধ্যে সেই রাসায়নিক বিক্রিয়াগুলোই আলোচনা করবো, যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলো সেটাই এখন আলোচনা করি। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে ইথাইল অ্যালকোহলের যে রাসায়নিক ধর্ম সেগুলো আমরা এবার দেখবো। তো ইথাইল অ্যালকোহলে কি আছে, C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর সঙ্গে আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটাবো। তাহলে দেখো কি হবে, C2H5OH, এর সঙ্গে আমরা কি করছি, দুটো সোডিয়াম বিক্রিয়া ঘটাচ্ছি। ঘটালে আমরা কি উৎপন্ন করবে দেখো, এখানে উৎপন্ন করবে দেখো যে C2H5ONA, ঠিক আছে। এবং এখানে দেখো একটা H বেরিয়ে যাচ্ছে, এই দুই আছে, তার জন্য বাইরে চলে যাবে কি, বাইরে চলে যাবে কিন্তু H2, ঠিক আছে, এটা গ্যাস আকারে বেরিয়ে যাবে। তাহলে তৈরি করছে কি, এর নাম কি C2H5ONA, এর নাম হচ্ছে সোডিয়াম ইথোঅক্সাইড। এর নাম কি, এর নাম হচ্ছে সোডিয়াম ইথোঅক্সাইড। এটা একটা বিক্রিয়া, কার বিক্রিয়া, ইথাইল অ্যালকোহলের একটা বিক্রিয়া করলাম সোডিয়ামের সঙ্গে। যদি প্রশ্ন পড়ে যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বলবে সোডিয়াম ইথোঅক্সাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। এটা অতটাও গুরুত্বপূর্ণ না, তবু বলে দিলাম। এবার যেটা করবো এর নাম হচ্ছে নিরুদন বিক্রিয়া, এবং এটা তোমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন।
কি কোশ্চেন বলেছে? বলেছে নিরুদান বিক্রিয়া, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমরা বিক্রিয়া হচ্ছে ইথাইল অ্যালকোহলে আমরা কি কি দেবো দেখো, গাঢ় H2SO4 দেবো এবং টেম্পারেচার দেবো 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবো। তাহলে দেখো C2H5OH, এতে আমরা কি দিচ্ছি? এতে আমরা দেবো হচ্ছে গাঢ় H2SO4, গাঢ় H2SO4, ঠিক আছে, H2SO4, আর কি দেবো 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবো। দিলে কি তৈরি হবে জানো? তৈরি হবে C2H4, C2H4 তৈরি করবে, প্লাস তৈরি করবে কি? তৈরি করবে জল। C2H4 তৈরি করবে আর জল তৈরি করবে। C2H4 এর নাম কি? C2H4 এর নাম হচ্ছে ইথিলিন। কি তৈরি করে? ইথিলিন। ভালো করে দেখবে, তাহলে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ইথাইল অ্যালকোহল বা এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল বলা যেতে পারে, ইথানল, ঠিক আছে, এর নাম ইথানল বা ইথাইল অ্যালকোহল। বলবো ইথানল থেকে কিভাবে ইথিলিন তৈরি করা হয়? বুঝতে পেরেছো কোশ্চেনটা কি বললাম? বলছি ইথানল থেকে কিভাবে ইথিলিন তৈরি করা হয় এটা দিতে পারে, বা এই পার্টটাকে পুরো আউট করে দেবে, এদিকের পার্টটা পুরো আউট করে দেবে, এখানে দিয়ে দেবে এ তৈরি করো। এ মানে এর জায়গায় কি বলবে সেটা তোমার লিখতে হবে, তো যেটা উৎপন্ন হবে সেটা তোমার ওখানে লিখতে হয়। বোঝা গেল কোশ্চেনটা কিভাবে আসবে? এভাবে কিন্তু আসতে পারে যে এ বি সি শনাক্ত করো, সেখানে এখানে এটা লিখলো, এটা লিখলো, লিখে এখানে এটা মুছে দিয়ে এখানে লিখে দিল এ তৈরি হবে। ওই এর জায়গায় কি বলবে তোমাকে কিন্তু সেটা লিখতে হবে, অর্থাৎ C2H4 প্লাস H2O, এটা পুরোটা লিখলে তুমি 1 নাম্বার পাবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এখান থেকে কিন্তু অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যেমন C2H5OH, যেখানে গাঢ় H2SO4 এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে তৈরি করবে ইথিলিন এবং জল তৈরি করবে। বোঝা গেল? ইথিলিন এবং জল তৈরি করবে। ঠিক আছে, 3 নম্বরে দেখো এখান থেকে এই দুটোই আমাদের বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটাকে আমি আগেই বলেছি তোমাদের এই বিক্রিয়াটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া কিন্তু হতে চলেছে। ঠিক আছে, পারলে বিক্রিয়াটা ভালো করে দেখো। কি বলছে? C2H5OH অর্থাৎ ইথানল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় H2SO4 এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে তৈরি করে কি? তৈরি করে কিন্তু ইথিলিন এবং জল তৈরি করে। ঠিক আছে, এবার তোমরা নেক্সট যেটা দেখবে সেটা হলো অ্যাসিডিক অ্যাসিডের বিভিন্ন ধর্ম। অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার তো তোমরা সবাই জানোই। ঠিক আছে, ভিনিগার প্রস্তুতিতে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় সবথেকে বেশি, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং অ্যাসিডিক অ্যাসিডের যে ধর্মটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া আমরা সেটা দেখবো, আর সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া আর ইথাইল অ্যালকোহলের সঙ্গে তার এস্টেরিফিকেশন যে বিক্রিয়াটা সেইটা। ঠিক আছে, আমরা এই দুটো বিক্রিয়া কিন্তু ভালো করে দেখবো। তো অ্যাসিডিক অ্যাসিডের সংকেতটা দেখে নাও কি? অ্যাসিডিক অ্যাসিড কাকে বলা হচ্ছে? CH3COOH। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এর নাম কি? এর নাম কিন্তু অ্যাসিডিক অ্যাসিড। সেই অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট মেশাই, অর্থাৎ প্রথম বিক্রিয়া CH3COOH, এর সঙ্গে কি দেবো আমরা? সোডিয়াম বাইকার্বনেট, তাই তো? সোডিয়াম বাইকার্বনেট মানে কি? NaHCO। ঠিক আছে, এই NaHCO এর নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এর নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। তার সঙ্গে আমরা অ্যাসিডিক অ্যাসিড মেশাচ্ছি, মেশালে আমাদের কি তৈরি হবে জানো? তৈরি হবে আমাদের CH3COONA। CH3COONA, আর তৈরি করবে কি? আর তৈরি করবে কার্বন ডাই অক্সাইড CO2, আর তৈরি করবে জল H2O। বোঝা গেল কি বললাম? কি কি তৈরি করছে? তৈরি করছে CH3COOH, বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে তৈরি হচ্ছে NaHCO3 এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে CH3COONA তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং জল তৈরি করবে। বোঝা গেল? এটা গেল আমাদের অ্যাসিড অ্যাসিডের নরমাল একটা বিক্রিয়া। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি এটা তালা মারতে হলে আমি একটা তালা মারবো, যে এটা বিশাল ইম্পর্টেন্ট না, দুটো তালা মারা যেতে পারে, দুটো তালা মারা যেতে পারে, এটা এমন ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট তোমাদের সেটা হলো এস্টার উৎপন্ন হচ্ছে কিভাবে, বা এস্টেরিফিকেশন। অ্যাসিডিক অ্যাসিডের এস্টেরিফিকেশন বিক্রিয়াটা করে দেখাতে বলবে, তো সেটা তুমি কিভাবে করবে দেখো। বলছে CH3COOH, এটা কি আমাদের? এটা আমাদের হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এর সঙ্গে আমাদের দিতে হবে আগে যেটা করলাম ইথাইল অ্যালকোহল C2H5OH। বুঝতে পেরেছো কেন ইম্পর্টেন্ট? মানে এটা আগেরটা আছে কিন্তু ইথানল বা ইথাইল অ্যালকোহল যদি আমরা দিই, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায়, এবং আমাদের কি দিতে হবে? এর মধ্যে দিতে হবে গাঢ় H2SO4, গাঢ় H2SO4 যদি আমরা দিই এর মধ্যে। ঠিক আছে, কি বলছে? বলছে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যদি আমরা ইথাইল অ্যালকোহলের অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি ইথাইল অ্যালকোহল ঢালি, তাহলে আমাদের তৈরি হবে কিন্তু অনেক কিছু। কি তৈরি হবে? CH3COO C2H5 C2H5, এটা কিন্তু তৈরি হবে আমাদের। এর নাম কি? এর নাম হচ্ছে এস্টার,
ধরুন 6 টাকার র এস্টার তৈরি করে, ঠিক আছে, নাম কি এস্টার C2 CH3 C+C2H5 এবং তৈরি করবে জল, এবং কি তৈরি করবে, এবং জল তৈরি করবে। আশা করি বোঝা গেল, ঠিক আছে, আশা করি বোঝা গেল এটা কিভাবে কি করলাম আমরা। এবং যদি এখানে এস্টার তৈরি করছে তাই এর নাম হচ্ছে এস্টেরিফিকেশন। এর নাম কি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টেরিফিকেশন বিক্রিয়া, ঠিক আছে, এস্টেরিফিকেশন বলা হয় এই বিক্রিয়াটাকে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া করলাম, ঠিক আছে। এবং আমাদের এরপরে আমাদের যেটা আছে সেটা হলো মিথানল এবং ইথানলের ক্ষতিকারক প্রভাবগুলো। তোমরা জানো এর ক্ষতিকারক প্রভাব, একটা এর মধ্যে একটা আছে মদ, ইথাইল অ্যালকোহল বা ইথানল যেটা বলছি আমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মদ এক প্রকার এবং এটা এক প্রকার অ্যাসিড, আমরা জানি, তাই না। তো এগুলোর ডিটেলস আমি আর বলছি না, শুধু আমি এখান থেকে যেটা বলবো যেটা হলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা হলো ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি, ঠিক আছে, কি পর্যন্ত বলছে, ডিনেচার্ড স্পিরিট। আমি বানানটা লিখে দিচ্ছি, দেখে নাও। ডিনেচার্ড জয়রসি দন্তনেগা ডিনে ছয়কার উন্দু জয়রেপ ডিনেচার্ড, ঠিক আছে, হচ্ছে উন্দু জানা ডয়রেপ স্পিরিট ছয় পাইরসি রয়রসি ট, বা এর নাম হচ্ছে মেথিলেটেড মেথিলেটেড লেটেড স্পিরিট ছয় পাইরসি রয়রসি ট। বলছে এটা কি, এটা কি, এটা পরীক্ষায় আসে যে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি, এটা একটা ব্যবহার লেখো। তা কি লিখবে, বলবে যে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে, যার মধ্যে কি ইথাইল অ্যালকোহলের মধ্যে কি থাকবে, মিথাইল অ্যালকোহল থাকবে। তো মিথাইল অ্যালকোহলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মেশালে যেটা তৈরি হয় তার নাম মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। বোঝা গেল কি বললাম। এবং মনে রাখবে এর মধ্যে 90% থাকে, আমি কি বললাম তাহলে, ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের প্লাস মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, এই দুটো যে আমরা যোগ করলে যেটা পাই তার নাম কি, তার নাম ডিনেচার্ড স্পিরিট। মনে রাখবে এটা থাকে 90%, কতটা থাকে, এটা থাকে 90%, এটা থাকে 10%, ঠিক আছে, এটা থাকে 10%, এটা থাকে 90%, অর্থাৎ 90% মিথাইল অ্যালকোহল এবং 90% ইথাইল অ্যালকোহল এবং 10% মিথাইল অ্যালকোহল মিশ্রিত যে দ্রবণ, ঠিক আছে, তার নাম হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এটা কোথায় ব্যবহার করা হয়, বলছি মেথিলেটেড স্পিরিট বিভিন্ন শিল্পে, বিশেষ করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসেবে কিন্তু এটা কাজ করে। কোথায় কাজ করে, মানে বার্নিশের কাজে, বার্নিশ করে আমরা যখন, সেই বার্নিশের কাজে কিন্তু উত্তম দ্রাবক, সবচেয়ে ভালো দ্রাবক হিসেবে কিন্তু এটা কাজ করে, ঠিক আছে। এটাই ছিল আমাদের জৈব রসায়নের ওয়ান শট ভিডিও, ঠিক আছে। ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তার জন্য ভেরি সরি। আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টা একটু বেশি হয়তো ভিডিওটা হয়েছে। তো তোমরা যারা শেষ অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দেখুনি, যারা টেনে দেখেছো তাদেরকেও ধন্যবাদ, এবং সবচেয়ে বড় ধন্যবাদ তোমাদেরকেই দেবো, কারণ আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি 500 সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে, 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো তোমরা করবে, এবং তোমাদের সেই বন্ধুকে এই ভিডিওটা পাঠাবে যে কিন্তু আজও জৈব রসায়নের প্রতি ভয় পায়, ঠিক আছে। তোমাদের এই পুরো ভিডিওটা, তোমাদের এই পুরো চ্যাপ্টারটা, জৈব রসায়নটা কেমন লাগলো এখানে পড়ে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু এই ভিডিওর যে নোটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবে। বোঝা গেল। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা পারলে জয়েন হতে পারো। সেখানে আমরা বিভিন্ন রকম ইনফরমেশান দিয়ে থাকি, কখন কোন ভিডিও আমাদের আসবে আমাদের চ্যানেলে সেটা কিন্তু ওখান থেকেই পেয়ে যেতে পারো। এবং এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহ বা তোমাদের এই শেখানোর আগ্রহটা আরও বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের জৈব রসায়নের ওয়ান শট ভিডিও। তোমাদের পরবর্তীতে তোমাদের কোন চ্যাপ্টারের তোমাদের বেঁধে যাচ্ছে মাধ্যমিকের আগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে, আমরা সেই চ্যাপ্টারের উপর ভিডিও আনার চেষ্টা করবো ওয়ান শট ভিডিওতে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেই সাথে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে।